record on this computer. তোমাদের পরীক্ষা কবে দিয়েছে? স্যার আপনার পরীক্ষা 8 তারিখে স্যার। না ওইটা তো তোমার এই ক্লাস টেস্ট, তোমাদের ফাইনাল পরীক্ষা। স্যার 13 তারিখ থেকে শুরু হবে, এখন আমরা কি পাইনি স্যার, রুটিন পাইনি। দিবে বোধহয়, দিয়ে দিবে, দিয়েছে তো মনে হয় রুটিন। কালকে আমি খেয়াল করলাম না, দিয়েছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম, এটা ছোট করে দিলাম, এটাকে নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কোশ্চেন করব। কোশ্চেন তো করতেই পারবো অবশ্যই। এটা কি স্যার এনএলডিসি তে কারা নিয়ন্ত্রণ করে স্যার? এটা কারা নিয়ন্ত্রণ করে? মানে পিজিসিবি। আচ্ছা, পিজিসিবি নিয়ন্ত্রণ করে। আমরা তো শুধু পিজিসিবি নিয়ন্ত্রণ করে স্যার? হ্যাঁ, এটা পিজিসিবির আন্ডারে। এটা তো না, ওই আমার আরেকটা চ্যাপ্টার 6 আমাদের এখানে, চ্যাপ্টার 6 দেখায়। কালকে লোড ফ্লো কন্ট্রোল পড়াচ্ছিলাম, চ্যাপ্টার 9, ওটা কিছু নাই, দেখি না। আচ্ছা বলতো, কি সেলিম, এজাজ আর কে কে আছে? আমরা লোড ফ্লো কন্ট্রোল পড়াইছিলাম। লোড ফ্লো কন্ট্রোলে কি বলছিলাম বলো, কি বলেছিলাম? স্যার কত লোড ফ্লো হলে কিভাবে কন্ট্রোল করতে হবে, বা ভোল্টেজ বেড়ে গেলে কমে গেলে কি করতে হবে? একটা স্পেসের লোড কখন কতটুকু হতে পারে, বা কোন সময় কতটুকু বেশি লাগবে, কতটুকু কম লাগবে নিয়ন্ত্রণ করার জন্য স্যার। লোড ফোরকাস্টিং স্যার। লোড ফোরকাস্টিং। এই তোমরা ক্লাস আর বাড়ি যে আর পড়াশোনা করো না ক্লাসে আসার আগে? এই পড়ার জন্য নিয়মটা আমি তোমাকে বলে দিই, তোমাদের বলি, অনেকবার তো বলা বোধহয় বলেছি, আরেকবার বলি। এই পড়ার জন্য একটা নিয়ম হচ্ছে, আগামী ক্লাসে আসার আগে স্যার যেটা পড়াবেন সেটা তো জানোই যে স্যার এটা পড়াবে, ওইটা তুমি বুঝো না বুঝো, জাস্ট একটু রিডিং দাও, ছবিগুলো দেখো, ইকুয়েশন গুলো দেখো, দেখে রিডিং দিয়ে চলে আসলাম। এখন হবে কি, ওইটা রিডিং দেওয়ার সময় কিছু কিছু জিনিস তোমার মাথায়, ওয়ার্ড গুলো তোমার মাথায় থেকে যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু বুঝবে ওখানে, কিছু বুঝবে না। তুমি যখন ক্লাসে যখন থাকো, এই 1.5 ঘন্টার ক্লাসে, তুমি তো কন্টিনিউয়াসলি মনোযোগ দিতে পারো না। কিন্তু তুমি যখন যেখানে দেখো যে তোমার ইন্টারেস্টিং, অথবা যেখানে তুমি বুঝতে পারো নাই, ওইখানে তুমি কনসেন্ট্রেট করো, স্যার প্রশ্ন করো, স্যারকে বুঝতে পারেনি কি জন্য। এরপরে কি, ক্লাসের স্যারের কথাবার্তা শুনে যে কিছু ক্লাস নোট করলে, শুনতে শুনতে নিয়ে বাড়ি গেলে, যে প্রথমে তোমার ক্লাস নোটটা দেয়, ওখানে কিছু কিওয়ার্ড লেখা আছে, তুমি কিওয়ার্ড গুলো মনে করলে, আচ্ছা এটা এই ওয়ার্ডটাতে কি বলেছিল স্যার, এখানে কি বলেছিল, এই পেশেন্টটাতে কি বলেছিল। এইবার স্যারের ক্লাস নোটটা দেখো, ক্লাস নোটটা দেখে দেখো যে বেশ ভালো, হয়তো অনেকখানি ক্লিয়ার হবে কনসেপশন। তারপর তুমি বইটা দেখো, বইটা দেখে কেন নাম বলে, যেখানে যেখানে তোমার সন্দেহ হয়েছিল, ক্লাস নোট বইয়ে হয়তো অনেক ডিটেলস নেই, স্যার ডিটেলস বলেছে, ওগুলো দেখে টেখে তুমি বই থেকে
একটা ক্লিয়ার ধারণা আসবে। অনেক সময় দেখা যায় যে একটা বইয়ে হয় না। তখন তোমাকে করতে হবে কি, আর যে রেফারেন্স বইগুলো আছে ওগুলো দেখতে হবে। এইটা হচ্ছে পড়াশোনার আজকে কেন প্রসিডিওর। এখন তুমি যদি আদৌ না পড়ো, একটা কথা শুনে গেলে মানুষ যতই শুনুক, তুমি যতই আমি সুন্দর করে বুঝাই, তোমার কিন্তু এটা মনে থাকবে না কথাগুলো। মনে থাকবে না, এবং তুমি ক্লাস নোট যদি অনেকদিন পরে আবার এই ক্লাস নোটটা খুলো, তখন তোমার কি হবে, দু একটা শব্দ হয়তো মনে থাকবে, ওইখানে ধরে আগাইতে পারবা, কিন্তু তোমার কষ্ট হবে। সাথে সাথে এই জিনিসগুলোকে পড়ে নিতে হবে। এনিওয়ে, আমরা লোড ফ্লো কন্ট্রোল সম্বন্ধে প্রথমে বলেছিলাম যে আমরা কি করেছি, ও একটা শর্ট টাইম লোড ফোরকাস্টিং করার পরে এবং সাথে সাথে জেনারেশনের অ্যাভেলেবিলিটি ফোরকাস্ট করে আমরা লোড ফ্লো একটা স্টাডি করেছি। লোড ফ্লো স্টাডি করে আমাদের কাছে যে ইনফরমেশনটা এসেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাসের ভোল্টেজ এবং তার করসপন্ডিং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এসছে। আর কি এসছে, কোন লাইন দিয়ে কত পাওয়ার ফ্লো করবে সেটা আমরা জানতে পেরেছি। এখন আমাদের যে সবগুলো ডিজায়ার্ড ভ্যালুর ভিতর নাই, ফর এক্সাম্পল কোনো বাসের ভোল্টেজ যদি ডিজায়ার্ড রেঞ্জের চাইতে কম থাকে, অথবা কোনো বাসের ভোল্টেজ যদি ডিজায়ার্ড রেঞ্জের চাইতে বেশি থাকে, তাহলে এটাকে ঠিক করব কিভাবে? এই যে এটাকে রিকোয়ার্ড রেঞ্জের ভিতর নিয়ে আসাটাই হচ্ছে লোড ফ্লো কন্ট্রোলের সাবজেক্ট। তো লোড ফ্লো কন্ট্রোল পড়তে গিয়ে আমরা প্রথমেই দেখেছি যে লাইনে ভোল্টেজ যে ড্রপ হয়, এটা বিকজ অফ দি মিসম্যাচ অফ দি রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে বলছে যে সিস্টেমে যতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেশন হবে, কনজাম্পশন যদি ঠিক ততটুকু হয়, তো ভোল্টেজ ড্রপটা মিনিমাইজড হবে, কম হবে। এখন এইটা করার কি নিয়ম? আমরা বলছিলাম যে এটা শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য একরকম, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য একরকম, লং এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য একরকম পদ্ধতি আছে। শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য কি বলেছিলাম? শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য বলছিলাম যে জেনারেটরে যদি এক্সাইটেশন কন্ট্রোল করা যায়, তাহলেই এই নাম বলে ভোল্টেজটা কন্ট্রোল করা যাবে। কেননা যে ভোল্টেজ যে প্রডিউসড হয় ইজি, দ্যাট ডিপেন্ডস অন টু ভ্যারিয়েবলস। একটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর একটা হচ্ছে ফ্লাক্স। এই ফ্লাক্স ইজ প্রডিউসড বাই দি ফিল্ড, যেটাকে আমরা এক্সাইটেশন বলছি। তাহলে ফিল্ড কারেন্ট যদি বাড়াই দিই, ফ্লাক্সের পরিমাণ বাড়বে। আর এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ করার স্কোপ খুব কম, কারণ এটা সিনক্রোনাস মেশিন, এটাকে সবসময় একটা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করানো হয়। তাহলে তো ভোল্টেজ বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে, এক্সাইটেশন ভ্যারি করতে হবে। ঠিক আছে, এক্সাইটেশন ভ্যারি করে যেটা বাড়ানো কমানো যায় আমরা গতদিন দেখেছিলাম, আবার দরকার হলে আজকে কুইকলি দেখে দেবো। এরপরে আমরা লং লাইন ট্রান্সমিশন লাইন সম্বন্ধে যে বলছিলাম, এগুলোর অনেকগুলো পদ্ধতি আছে এটাকে করার, মানে চেঞ্জ করার। কি পদ্ধতিগুলো বলছিলাম? একটা অনলাইন ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের ট্যাপ চেঞ্জ করে লোডেড অবস্থায় এটা করা যায়। বুস্টার ট্রান্সফরমার আছে, ইন্ডাকশন ভোল্টেজ রেগুলেটর আছে, মুভিং কয়েল ভোল্টেজ রেগুলেটর আছে, শান্ট রিঅ্যাক্টর আছে, শান্ট ক্যাপাসিটর, সিনক্রোনাস ফেজ রেকটিফায়ার, সিরিজ ক্যাপাসিটর ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে, স্ট্যাটিক ভার কম্পেনসেটর, এগুলো ব্যবহার করে এটা করা যায়। আমরা বললাম যে ঠিক আছে, দেখি এবার শর্ট ট্রান্সমিশন লাইন সম্বন্ধে যাই। শর্ট ট্রান্সমিশন লাইনের আমরা যে এটার এক্সাইটেশন কন্ট্রোল করে এর ভোল্টেজ যে কন্ট্রোল করা যায়, সেটা কিভাবে আমরা প্রথমে একটা থিওরি ডেভেলপ করেছিলাম। থিওরিটা কি? আমরা যে পাওয়ার ফ্লো ভেক্টর ডায়াগ্রাম দেখেছি আমরা জেনারেটরে, এটা কি, এর যে ভোল্টেজ ইনডিউসড হবে, জেনারেটরে যে ভোল্টেজ প্রডিউসড হবে, সেটা টার্মিনাল ভোল্টেজের সাথে কি রিলেশন? আমরা বললাম টার্মিনাল ভোল্টেজ, এই যে আমরা যেটা আছে সার্কিট, সেখান থেকে আমরা বলতে পারি যে জেনারেটেড ভোল্টেজ ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ প্লাস দিস ড্রপ। এটা ভেক্টোরিয়ালে যদি আমরা দেখি, ভেক্টর রিপ্রেজেন্টেশন, তাহলে দেখবো এটার সাথে যদি আই এ আর এ ড্রপ যোগ করা যায়, হুইচ ইজ নেগলেক্টেড হিয়ার, তার সাথে যদি রাইট অ্যাঙ্গেল করে একটা রিঅ্যাক্টিভ ড্রপ যোগ করা যায়,
VT plus this reactive drop gives you the induced voltage. এইখানে জেনারেটর ভোল্টেজ এবং যে টার্মিনাল ভোল্টেজ এর ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে কি টর্ক অ্যাঙ্গেল। আর টার্মিনাল ভোল্টেজ আর কারেন্টের ভিতরে যে অ্যাঙ্গেল সেটাকে বলে কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এইখানে দেখা যায় পাওয়ার কারেন্টটা ল্যাগ করে, তাহলে রেফারেন্স ভেক্টর হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। আমরা এখান থেকে রিয়াল পাওয়ার আর ইমাজিনারি পাওয়ারের একটা এক্সপ্রেশন ডেভেলপ করেছেন হুইচ ইজ ভেরি নোন টু আস। এই ইকুয়েশন, এই সার্কিটটা থেকে ইজিলি তুমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারো। দেখো কি হবে, ইজি মাইনাস ভিটি ডিভাইডেড বাই, মানে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজের ডিফারেন্স, তাকে এই রিঅ্যাকট্যান্সটা দিয়ে ভাগ করলে হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দি কারেন্ট। আর কমপ্লেক্স পাওয়ার মানে ভি পি প্লাস জে কিউ ইজ ইকুয়াল টু কি টার্মিনাল ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আই কনজুগেট। আই এর এক্সপ্রেশন তো দেখলাম আমরা এখানে। এটা যদি কনজুগেট নিই তাহলে অ্যাঙ্গেল গুলো এই হয়ে যাবে, নেগেটিভ হবে, তাই না? মানে মাইনাস ডেল্টা হবে, এখানে জে আছে মাইনাস জে হবে, এই যে দেখো এখানে। আর ভিটি যেহেতু অ্যাঙ্গেল 0 ধরা হয়েছে রেফারেন্স হিসেবে, সুতরাং ওর তো অ্যাঙ্গেল নাই। এবার কি করি আমরা, এই কারেন্টটাকে ভিটি দিয়ে গুণ করি। ভিটি দিয়ে গুণ করলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। আমরা এইটাকেই গতদিন দেখেছিলাম, কি করেছিলাম আমরা, যদি এটাকে একটু ই করি বা একটু এক্সপ্যান্ড করি তাহলে হোয়াট উই গেট, আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো। জাস্ট এই ভ্যালুগুলো, নাথিং এলস, এটা চেঞ্জ করেছি, এটা কোসাইন ডেল্টা সাইন ডেল্টা এক্সপ্রেস করেছি, মাইনাস জে কে উপরে নিয়ে যাওয়া হয়েছে ইত্যাদি। তো এইখান থেকে এইখানে যেমন পি প্লাস জে কিউ লেফট হ্যান্ড সাইডে দুইটা ভ্যালু আছে, রিয়েল আর ইমেজিনারি। এটার ভিতরে কিন্তু রিয়েল ইমেজিনারি দুইটা ভ্যালু আছে। এই রিয়েলের সাথে রিয়েল ইকুয়েট যদি করি, ইমাজিনারির সাথে যদি ইমাজিনারি ইকুয়েট করি, তাহলে আমরা এই দুইটা এক্সপ্রেশন পাবো। আমরা এই দুইটা এক্সপ্রেশন গতদিন খুব অ্যানালাইসিস করছিলাম। কি বলছিলাম যে দেখো, মানে আমরা করি কি, আমরা যদি পাওয়ার বাড়াইতে চাই তাহলে আমরা কিন্তু এই নম্বরে টার্মিনাল ভোল্টেজকে ঠিক রাখি, এটাকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি। আর কেন বলে বাড়াই শুধু টর্ক অ্যাঙ্গেল। টর্ক অ্যাঙ্গেল বাড়াইতে গেলে কি করতে হবে, রোটারের স্পিড ডেভেলপ বাড়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু এটা যেহেতু প্যারালালি অপারেট করতে চাই, স্পিড বাড়ানো যাবে না। হবে কি, টর্ক অ্যাঙ্গেল সামান্য হয়তো একটু অ্যাডভান্সড হবে। এই টর্ক অ্যাঙ্গেল বাড়ানোর জন্য যেটা করতে হবে, টারবাইনের ইনপুট বাড়াতে হবে। টারবাইনের ইনপুট হয়তো তোমাকে বেশি বলে ভালভ ওপেন করে পানির ফ্লো বাড়াইতে হবে, অথবা স্টিম ইনজেকশন বাড়াইতে হবে, অথবা ফ্লু গ্যাস টারবাইন হলে ফ্লু গ্যাস ইনপুটটা বাড়াইতে হবে। তাহলে কি হবে, বেশি ইনপুট দিলে পাওয়ার বেড়ে যাবে। কেমন পাওয়ার এটা বাড়লে কি কি বাড়বে কমবে গতদিন আমরা দেখেছিলাম। আর একটু এটা দেখে যাই, তারপর আমরা ফিগারটা আবার রিভিউ করি। এখানে কি দেখেছিলাম আমরা, যে রিঅ্যাক্টিভ পাওয়ারের বেলায় তুমি যদি টর্ক অ্যাঙ্গেল বাড়াও, দেখো এই যে টর্ক অ্যাঙ্গেল, এই টর্ক অ্যাঙ্গেলটা যদি বাড়ায় তাহলে কি হবে, এইটা কিন্তু কোসাইন ডেল্টা বেড়ে যাবে, কোসাইন টর্ক অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। বেড়ে গেলে কিন্তু এটার ভ্যালুটা কমে যাবে। তার মানে যদি এটা বাড়াও তুমি, সাইন ডেল্টা বাড়াও, পাওয়ার বাড়লে এটা কমে যাবে, এটা কমবে, তাই না? এটা যদি কমে, ইফ ইউ কিপ ইনডিউসড জেনারেটর ভোল্টেজ যদি কনস্ট্যান্ট রাখো, এটা যদি কনস্ট্যান্ট রাখো, রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিন্তু কমবে। একটা বাড়াইলে আর একটা কমে যাবে, কোসাইন ডেল্টাটা কমবে ডেল্টার ভ্যালু যদি ইনক্রিজ করে। ঠিক আছে, ডেল্টার ভ্যালু ইনক্রিজ করলে এটা বেড়ে যাবে। এখন এইটা আমরা গতদিন, তাহলে আবার আমি রিপিট করি, তুমি যদি এখন যদি ইনডিউসড ভোল্টেজ বাড়াও, ইনডিউসড ভোল্টেজ মানে এই ইজিটা যদি বাড়াও, ইজি বাড়াইলে কি হবে, ইজি যখনই বাড়াইবে আমরা দেখেছি ইজি বাড়াইলে এই টর্ক অ্যাঙ্গেলটা কমে যায়। ফলে ইজি সাইন ডেল্টা এটা কনস্ট্যান্ট রাখে। মানে যদি এক্সাইটেশন বাড়াও তাহলে তোমার ইজি বাড়বে, ইজি বাড়লে টর্ক অ্যাঙ্গেল কমে যাবে, কিন্তু তাহলে ফলে হবে কি, ইজি সাইন ডেল্টাটা কনস্ট্যান্ট থাকবে, পাওয়ার বাড়বে না। কি বাড়বে, এই যে তোমার এটা বাড়ায় দিলে, এটা যদি বাড়ায় দাও তাহলে দেখা যাবে রিঅ্যাক্টিভ পাওয়ার বেড়ে গেছে, কেননা ইজিও বাড়াই দিলে
সাথে সাথে টর্ক অ্যাঙ্গেল কমে গেল, কোসাইন ডেল্টাও বেড়ে গেল, ফলে ইজি কোসাইন ডেল্টা বেড়ে যাবে, ফলে তোমার কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেড়ে যাবে। এটা আমরা কিভাবে দেখেছিলাম, আমরা দেখি একটু কি করেছিলাম আমরা। আমরা ওই ছবি এগুলোর মধ্যে দেখার চেষ্টা করেছিলাম। কোথায়, এখানে দেখছি না, এটাতে এটাই আমাদের, না এটা না, আমরা কোথায় দেখছিলাম, এই ওইটার কই, এইটাকে ছোট করে দিই, কি হলো, কই যায়, আমরা হারিয়ে ফেলেছি না। This is not the case. এইটা কি দেখছিলাম না, let's go back. কোথায় যেতে হবে, আমরা এনার্জি কনভার্সনের কাউকে দেখছিলাম, এনার্জি কনভার্সন টু ফিগারটা দেখেছিলাম, মেশিন সিনক্রাস, কোথায় ছবিটা, এই ছবিটা দেখছিলাম, আমরা এই ডায়াগ্রামটা দেখছিলাম তাই না কালকে। আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে, তুমি যদি দেখো টর্ক অ্যাঙ্গেল বাড়াও কিপিং দি ইনডিউসড ভোল্টেজ, মানে ইজি যদি কনস্ট্যান্ট রাখো, ইজির ভ্যালুটা তুমি কনস্ট্যান্ট রেখেছো, ঠিক আছে, ইজির ভ্যালু কনস্ট্যান্ট রাখলে কি হবে, আর তুই টর্ক অ্যাঙ্গেল বাড়াইলে ইজিটা কনস্ট্যান্ট থাকবে, কেন এক্সাইটেশন তুমি চেঞ্জ করছো না। এই যখন এই কি হবে, যখনই তুমি এটাকে বাড়াবা সাথে সাথে এই ভিটি এর ভিতর বাড়বে, টর্ক অ্যাঙ্গেলটা বাড়া মানে ভিটি আর ই এর ভিতর অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। ই এরটা যদি বেড়ে যায়, এই যে দেখো তোমার পাওয়ার আউটপুটটা বেড়ে যাবে, এই যে পাওয়ার আউটপুট করসপন্ডিং বেড়ে যায়, পাওয়ার আউটপুট কি হয়, এটা পাওয়ার আউটপুটটা বাড়তে থাকবে। কিন্তু পাওয়ার আউটপুট বাড়তে গেলে কি হবে, তোমার এই আই এ কোসাইন থিটা বাড়তে হবে, দেখো আই এর পরিমাণও বেড়ে যাবে, আই এর পরিমাণ বললে এর করসপন্ডিং যে রিয়েল ভ্যালু, রিয়েল কম্পোনেন্ট আই এ কোসাইন থিটাটাও বাড়বে, এটা এখানে ইন্ডিকেট করে। কিন্তু নিচের ডায়াগ্রামটা আমরা গতদিন এক্সপ্লেন করেছিলাম, এটাও যে তুমি কি হচ্ছে, এটা উপরে দিয়ে যায় না কেন, এটা দেখো, যদি আমরা এই ই বাড়াই, ইজি বাড়াই, ইজি বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে, জেনারেটরের এক্সাইটেশন, এক্সাইটেশন মানে ফিল্ড কারেন্ট বাড়াই দিলে ফ্লাক্স বেড়ে যাবে, ইনডিউস ভোল্টেজ তোমার বাড়বে। ইনডিউস ভোল্টেজ যখনই বাড়বে, এই যে প্রথমে ই এ এতটুকু ছিল, এবার ই এ প্রাইম বেড়ে গেল, ই এ ডবল প্রাইম বেড়ে গেল, কিন্তু বেড়ে গেলে কি হবে, সাথে সাথে তোমার টর্ক অ্যাঙ্গেলটা কি হবে, কমতে থাকবে। এটার জন্য যে টর্ক অ্যাঙ্গেল ছিল প্রথমে ই এর জন্য, ই এ প্রাইমের জন্য টর্ক অ্যাঙ্গেলটা কম, তারপর ই এ ডবল প্রাইমের জন্য আরো কম, তাহলে ই এ বাড়লো সাথে সাথে টর্ক অ্যাঙ্গেলটা কমে গেল, মানে ই এ সাইন ডেল্টা কনস্ট্যান্ট থাকবে। এরকম এই যে কারেন্টটা দেখো, তোমার লোড কারেন্টটা কিন্তু ম্যাগনিটিউড বাড়বে কমবে, কিন্তু সাথে সাথে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কম বেশি হবে, ফলে আই এ কোসাইন থিটা, এই যে রিয়েল কম্পোনেন্ট অফ দি কারেন্ট, এটা কনস্ট্যান্ট থাকবে, ফলে তোমার ইটা কি, আউটপুট পাওয়ারটা কি, ভি আই কোসাইন থিটা, এটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি কি করো, যে এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি, ভি আই সাইন থিটা, এই যে এই সাইন থিটার ভ্যালুটা কিন্তু বাড়তে থাকবে, থিটা যত বাড়তে থাকবে, এই আই এর বাড়লে আই এর সাইন থিটাটা বাড়বে, ফলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়বে। আমরা এটা দেখার সুবিধার জন্য একটা অঙ্ক করেছিলাম, খেয়াল আছে গতদিন, এটা বাড়বে, এটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা বাড়তে থাকবে, আমরা একটা অঙ্ক করে গতদিন এটাকে প্রমাণ করেছিলাম। কিভাবে অঙ্কটা করেছিলাম, কোথায় আমাদের, এটা নিচে যাক, আমরা কি দেখেছিলাম এই অঙ্কটাতে, আমরা দেখেছিলাম প্রথমে
এই অঙ্কটাতে যে পাওয়ার সাপ্লাই দেয়, মানে কারেন্ট সাপ্লাই হচ্ছে 0.8 পার ইউনিট কারেন্ট, একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। এখানে রিয়াল পাওয়ার সাপ্লাই দিচ্ছিল 0.64 আর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিচ্ছিল 0.48। এখন বললো যে এক্সাইটেশনটা কমায় দেওয়া হলো, ফলে কি হলো, ইজিটা 15% কমে গেল। ইজি যদি 15% কমে যায় কিন্তু আউটপুট পাওয়ারটা সমান রেখে, ইজিটা জাস্ট আউটপুট পাওয়ারের কোনো চেঞ্জ করা হলো না, শুধু ইনডিউস ভোল্টেজটা 15% কমাই দিল। বাই কি? বাই রিডিউসিং দি এক্সাইটেশন। ফলে কি হলো দেখো, আমরা অঙ্কটা যেটা দেখেছিলাম, ফলে হলো কি, যে এটা আগে যে ভ্যালু ছিল সেটা যদি 15% কমে যায় তাহলে 85% হবে। 85% of the induced voltage previously 1.612 দেখেছিলাম, তাহলে সেটা হয়ে যাবে 1.3702। এটা যদি 1.3702 হয়, রিয়াল পাওয়ারটা যদি সমান রাখা যায়, আর ভি টার্মিনাল ভোল্টেজ তো সমান থাকবে, এক্সেস সমান থাকবে, তাহলে ডেল্টার ভ্যালুটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। ডেল্টা কত হবে? 27 ডিগ্রি। এই দেখো ডেল্টাটা বেড়ে গেল। ডেল্টা বেড়ে যাওয়া মানে কি? ইজি বেড়ে গেল না, ইজি কমে গেল, ইনডিউস ভোল্টেজটা কমলো, কিন্তু এইটা এই হয়ে গেল, বাড়লো। কিন্তু তবুও না, এটা টর্ক অ্যাঙ্গেল বেড়ে গেলে কি হবে? কোসাইন ডেল্টাটা কমে যাবে। এটাও কমলো, কোসাইন ডেল্টা কমলো। কেন কমলো? টর্ক অ্যাঙ্গেলের ভ্যালু বেড়ে গেল সেই জন্য। আর ডেল্টার ভ্যালু যত বাড়বে, কোসাইন ডেল্টার ভ্যালু তত কমতে থাকবে। ফলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কত কমলো? দেখো রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমে 0.2116 হলো। আগে ছিল 0.48, এখন হলো 0.215। তার মানে তোমার প্রায় 55% কমলো। সেটাই আমরা বলছিলাম যে ইনডিউস ভোল্টেজ যদিও মাত্র 15% কমানো হলো, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের চেঞ্জ প্রায় 55% হলো। এর অর্থ হচ্ছে যে if you want to control the voltage at the load bus, তাহলে তোমাকে কি করতে হবে? হিসাব করে বের করতে হবে যে আমার কত পার্সেন্ট লোড আমাকে বাড়াইতে হবে বা কমাতে হবে। সেই হিসাবটা করলে তুমি বুঝতে পারবা যে আমার কতটুকু এক্সাইটেশন বাড়াইতে বা কমাইতে হবে। এরপরে আমরা স্টার্ট করেছিলাম বোধহয়, চাচ্ছিলাম যে লং লাইনের অ্যাক্রসে যদি থাকে তাহলে কি করব। এর আগে কি পড়েছি আমরা কিছু? আচ্ছা, না এটাই দেখে আসে। আমরা বলার চেষ্টা করতেছিলাম যে কোনো বাসে যদি ভোল্টেজ কমে যায় তাহলে কি হবে? ক্যাপাসিটর যদি অ্যাড করা যায় তাহলে ভোল্টেজটা বেড়ে যাবে। কেমন করে বাড়বে সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, তাই না? এখানে কি বলতেছে? An important method of controlling bus voltage is by shunt capacitor addition. Shunt capacitor bank যদি add করা যায় at the buses at both transmission line and distribution line, তাহলে সেই বাসের ভোল্টেজটা বাড়ে। The capacitors are applied at a particular node. The increase in voltage at the node can be explained by Thevenin's theorem. আমরা কতদিন কি এইটা দেখেছিলাম? না দেখলো দেখি আমরা একবার, এটা কি দেখিতে দেখেছিলাম। আমার কলমটা নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে। আমরা কি পেরেছিলাম দেখতে? হ্যাঁ, এটা খুব বড় করে দেখা যায়। এই যে দেখো, এইটাকে আমরা এইটা নিই, ওই আমাদের এই যে এইটা একটা ধরো পাওয়ার সিস্টেম দেখা যাচ্ছে, দেখা যায়। সেলিম, সেলিম শুনতে পাচ্ছ? কি হে সেলিম নাই? জি স্যার শুনতেছি স্যার। হ্যাঁ, তো শোনা কথা, আমি বুঝতে পারছি। মাঝে মাঝে কথা বললে বুঝতে পারবো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে স্যার। তাহলে দেখো
এটা মনে করছি আমরা একটা কি নাম বলে একটা পাওয়ার সিস্টেম, তার ভিতরে জেনারেটর আছে, এই যে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সমিশন লাইন ইত্যাদি আছে, কিন্তু দুইটা টার্মিনাল এখানে বের করা আছে। এই যে দুইটা টার্মিনাল, এই ধরে একটা ফেজ বের করা আছে, এটা নিউট্রাল, এটা লাইন। তাহলে কি হবে, এইখানে ভোল্টেজটা কমে গেছে, আমরা কি করতে যাচ্ছি, এর ভোল্টেজটা বাড়াতে যাচ্ছি। এই ভোল্টেজটা বাড়াইলে কি হবে, আমরা একটা ক্যাপাসিটর করতেছি, মানে অ্যাডিং এ ক্যাপাসিটর, আমরা ভোল্টেজটা বাড়াবো। এই ক্যাপাসিটর অ্যাড করলে ভোল্টেজ বাড়লো না কমলো কিভাবে বুঝবো? আমরা সেই জন্য বলছি যে হোল এই যে পাওয়ার সিস্টেমটাকে যদি রিপ্লেস করি বাই এ থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক, তাহলে হবে না? তাহলে এখানে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, এই লোডটা ওপেন করে দিলে অ্যাক্রসে যে ভোল্টেজ পাওয়া যাবে, দ্যাট ইজ দি থেভেনিনস। আর এখান থেকে তাকাইলে এখানে যে ইম্পিডেন্স, এগুলো শর্ট করে দিলে কেন বলে এই যে ইম্পিডেন্স পাওয়া যাবে, সেটা হচ্ছে যে থেভেনিনস। আমরা তার অ্যাক্রসে কি লাগাবো, এই লোড, এই লোডটা লাগায় এখন কি হবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি হবে, এইখানে যে ভোল্টেজ মাইনাস দিস ড্রপ ইজ ইকুয়াল টু দিস ভোল্টেজ, সেটাই আমরা ভেক্টরিয়াল রিপ্রেজেন্টেশন করেছি। ভেক্টরিয়াল রিপ্রেজেন্টেশন দেখি, এই যে এটা হচ্ছে, যাই কেন ছোট হয়ে, এইটা হচ্ছে ওই ভি থেভেনিনস, এটা হচ্ছে জেড থেভেনিনস। আমরা লাগাইছি কি এখানে ক্যাপাসিটর, এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা কিন্তু এখানে একবারে এক্স্যাক্টলি ক্যাপাসিটিভ কারেন্ট বলছে, কিন্তু দিস ইজ নট এক্স্যাক্টলি ক্যাপাসিটিভ কারেন্ট। এনিওয়ে আমরা ধরে নিই যদি ক্যাপাসিটিভ কারেন্ট হয়, তাহলে এই টার্মিনাল ভোল্টেজের সাথে যদি এই ড্রপটা যোগ করা যায়, তাহলে এই থেভেনিনস ভোল্টেজ পাওয়া যাবে, তাই না? এই ভোল্টেজের সাথে এইখানে যে ড্রপ হবে সেটা যোগ করলে কি পাওয়া যাবে, আমাদের ই থেভেনিনস পাওয়া যাবে। আমরা এটা ভেক্টরিয়ালে দেখার চেষ্টা করি। ধরো এইটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, যেহেতু ক্যাপাসিটিভ কারেন্টটা কি করে, ভোল্টেজকে লিড করে, আমরা ধরে নিই যে 90 ডিগ্রি লিড করেছে, তাহলে এর অ্যাক্রসে যে ড্রপ হবে, সেই ড্রপটা কি হবে, রেজিস্টিভ ড্রপ। এই রেজিস্টিভ ড্রপটা কি প্যারালাল টু দি কারেন্ট হয়, তাহলে প্যারালাল টু দি কারেন্ট আমরা এঁকেছি। এখন কি হবে, যে রিঅ্যাক্টিভ ড্রপ আছে, এই রিঅ্যাক্টিভ ড্রপের এখানে একটা জে আছে, যে এটা কি অপারেটর। এই এই যে রিঅ্যাক্টিভ ড্রপ যেটা আছে, এই ড্রপটা এর সাথে সোজা যোগ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জে আছে, এই যেটা কি করবে, এটাকে অপারেট করে 90 ডিগ্রি এটাকে শিফট করবে, 90 ডিগ্রি শিফট করলে এটা হলো। এখন এইটাতে এটা যোগ করলে দেখা যাবে ইটিএইচ এর চাইতে ভিটিটা বেড়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যায় যে ইফ ইউ অ্যাড এ ক্যাপাসিটর এট দ্য টার্মিনাল অফ এ বাস, একটা বাসের টার্মিনালে যদি তুমি ক্যাপাসিটর অ্যাড করো, তাহলে কি হবে, ওই বাসের ভোল্টেজটা বেড়ে যাবে। এখন গতদিন বলছিলাম আমরা, এটা রিপিট করি, যে তুমি যে একটা ক্যাপাসিটর অন করলে, ভোল্টেজ যখন খুব বেশি তখন এটা আরো বাড়াই দিবে ভোল্টেজ, কমাইলে বাড়াবে তো ঠিকই আছে, কিন্তু ভোল্টেজ যখন বেশি তখন তো বাড়াই দিবে। সেই জন্য আজকাল অনেকগুলো ডিভাইস বেড়েছে, স্ট্যাটিক ক্যাপাসিটর, মানে এবং এগুলো রিমোটলি কন্ট্রোল করা যায়। ওই লোড ডিসপ্যাচ সেন্টার থেকে এটা মানে রিমোটলি কন্ট্রোল করে, যখন ভোল্টেজ কমে যাবে সেই অনুযায়ী, ধরো এখানে অনেকগুলো ক্যাপাসিটর থাকে, এই ক্যাপাসিটর গুলো কোনটা অফ করলো কোনটা অন করলো, সো দ্যাট এক্সাক্ট ভোল্টেজটা ওখান থেকেই রিকোয়ার্ড ভোল্টেজটা অ্যাচিভ করার জন্য রিমোটলি এগুলো কন্ট্রোল করা যায়। এছাড়াও আরো কিছু মেথড আছে যেগুলা লং এবং শর্ট মিডিয়াম ট্রান্সমিশন লাইনে করে। ফর এক্সাম্পল, একটা কতগুলো ট্রান্সফরমার আছে, সেগুলোকে বলে ওয়ান লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, মানে লোডের অবস্থায়, লোড অন আছে সেই অবস্থায় ট্রান্সফরমার যদি ট্যাপ চেঞ্জ করা যায়, তাহলে ভোল্টেজ বাড়ানো যায় অথবা কমানো যায়, তাই না? কেননা আমরা দেখেছি V1/V2 is equal to N1/N2। তুমি যদি N1 আর N2 এই রেশিওটা যদি চেঞ্জ করো, তাহলে V1 আর V2 রেশিওটা চেঞ্জ হবে। তাহলে ইনফ্যাক্ট হাই ভোল্টেজ সাইডে যদি নাম্বার অফ টার্নস বাড়ায় দাও,
তাহলে কি হবে, ভোল্টেজ আরো বেড়ে যাবে, কমাই দিলে ভোল্টেজটা কমে যাবে। এই থিওরি অ্যাপ্লাই করে অনেক ধরনের নামকরণ করা হয়েছে এগুলোর। একটা ফর এক্সাম্পল এখানে লেখা আছে, কি বলছে, লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার অর ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার অন লোড, এটাকে অনেক সময় OLTC বলে, অনলাইন বা অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। আমি এখানে একটা দুটো সেন্টেন্স পড়ি। Almost all transformer provides tap on windings to adjust the ratio of the transformation by changing taps when the transformer is de-energized. A change in tap can be made while the transformer is energized. যখন এনার্জাইজ থাকবে সে অবস্থায় ট্যাপ চেঞ্জ করা যায়। And such transformers are called load tap changing transformer or tap changing under load. The tap changing is automatic and operated by motors. এটা মোটর দিয়ে অপারেট করা হয়। অটোমেটিক এই জন্য বলছে কি, ওইখানে একটা ফিডব্যাক লুপ থাকে, কন্ট্রোল, মানে ভোল্টেজটা যখন কমে যাবে তখন মোটরটা দুইটা ডিরেকশনে মুভ করতে পারে। এক ডিরেকশনে মুভ করলে এটা বাড়বে নাম্বার অফ টার্নস, আর এক ডিরেকশনে মুভ করলে নাম্বার অফ টার্নসটা কমবে। তো এইটা ওখান থেকে ফিডব্যাক নিয়ে মোটরটা অটোমেটিক্যালি এর টার্নস রেশিওটা বাড়ায় দেয় অথবা কমায় দেয়। এছাড়া আর কিছু আছে, ট্রান্সফরমার আছে, সেগুলো দিয়ে ভোল্টেজ রেগুলেট করা যায়, এগুলোকে রেগুলেটিং ট্রান্সফরমার বলে। এগুলো রেগুলেটিং ট্রান্সফরমার আর অথবা আমরা এনার্জি কনভার্সন মানে যেটা পড়েছি এটাকে কি বলে, ওই ভেরিয়াক বলে বা অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমার গুলো খুব স্মুথলি ভ্যারি করা যায়। এখানে তোমার যদি লোড ধরো যে ভোল্টেজটা কমে যায়, এই লাইন টু লাইন ভোল্টেজ কমে গেল, তাহলে কি হবে, এখানে ট্রান্সফরমারের সেকেন্ডারিটা আছে, এখানে একটা তোমার ভ্যারিয়েক মতো আছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটা করবে কি, এদিকে হয়তো চেঞ্জ করবে, এটা চেঞ্জ করলে করসপন্ডিং এই লাইনের ভিতর ভোল্টেজ ইনডিউসড হবে। এটা আইদার অ্যাডিটিভ হবে অথবা সাবট্রাকটিভ হবে, ফলে এর ভিতর এখানে এই টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে অথবা কমবে, তুমি যেভাবে এটাকে অপারেট করো। এগুলো দিয়ে ফেজও কন্ট্রোল করা যায়। এই ট্রান্সফরমার দিয়ে ফেজ লাইনের ফেজ অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা যায়। কোথায় গেল, এখানে এই যে ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য প্রিন্সিপালটা আগের মতোই, যে তুমি ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবা। এটা কেন বলে ইয়ের উপর নির্ভর করে, এটা অটোমেটিক করা হয় এবং এটা রিমোটলি সেন্স করা যায়। ঠিক আছে, তাহলে ভোল্টেজের বাড়ানো কমানো যায়, অ্যাঙ্গেলটাও বাড়ানো কমানো যায় ইউজিং দি রেগুলেটিং ট্রান্সফরমার। ট্রান্সফরমার করে করা যায়। তাহলে these are all for load flow control. এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের, না এটা তো দেখলাম, এটা কি দেখি, হ্যাঁ এরপর ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন, এই পাওয়ার সিস্টেমকে সাধারণত তিনটা সেক্টরে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেশন সেক্টর, একটা হচ্ছে ট্রান্সমিশন সেক্টর, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেক্টর। দে আর অল কানেক্টেড। এখন জেনারেশন সেক্টরের কাজ হলো কি, ইলেকট্রিসিটি জেনারেট করা। ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, সেভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। এখন যে এইটা জেনারেট করা হয় পাওয়ারটা, সেটা একটা গ্রিডের সাথে কানেকশন থাকে।
এই গ্রিডের লাইনগুলোকে ট্রান্সমিশন লাইন বলে। এই ট্রান্সমিশন লাইনের ভিতর দিয়া পাওয়ারটা হুইল হয়ে ডিস্ট্রিবিউশন লাইনের ভিতর ফ্লো করে। এই ডিস্ট্রিবিউশন লাইনের ভিতর দিয়ে তখন কাস্টমাররা কি করে লাইন পাওয়ার কনজিউম করে। কিন্তু জেনারেটর থেকে কাস্টমার পর্যন্ত কোনো সময় দেখা যায় লাইনটার লেংথটা শর্ট, কোনো সময় লেংথটা বেশি, ইত্যাদি ইত্যাদি। তো সেই শর্ট লাইন আর মিডিয়াম লাইন বা লং লাইন, এই 3 ভাবে লাইনগুলো দূরত্ব অনুযায়ী মানে ডিস্টেন্স অনুযায়ী ক্লাসিফাই করা হয়। এখানে একটা ইট ইজ নট রিজিড, কিন্তু মোটামুটি এই যে তোমাদের বইয়ে এরকম একটা ক্লাসিফিকেশন করেছে যে যেসব ট্রান্সমিশন লাইনগুলো বিটুইন লোড অ্যান্ড জেনারেটর 80 কিলোমিটার নিচে সেগুলোকে শর্ট ট্রান্সমিশন লাইন বলবো। আর মিডিয়াম লাইনগুলো হচ্ছে 80 কিলোমিটার থেকে যদি 240 কিলোমিটারের ভিতর হয় সেটাকে মিডিয়াম লাইন বলে। ঠিক আছে? আর এর চাইতে যদি বড় হয় সেটাকে লং লাইন বলে। এই ট্রান্সমিশন লাইনে আমরা কি পড়বো, মানে পড়ার উদ্দেশ্যটা কি? আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ট্রান্সমিশন লাইনের এন্ডে যে লোড লাগানো থাকে, লোড যে বাসে থাকে সেই বাসের ভোল্টেজটা কন্ট্রোল করতে পারি। এটা কন্ট্রোল করার জন্য আমরা কি করব? আমরা বুঝবো যে ওই লোডের যদি ম্যাগনিটিউডটা জানি, মানে কত মেগাওয়াট লোড নেবে, বা কারেন্টটা যদি জানি, ঠিক আছে, এর সাথে সাথে আমরা কারেন্ট জানি, আর কি জানতে হবে আমাদেরকে? এখানে ভোল্টেজটাও জানতে হবে, ভোল্টেজ কত আছে। তাহলে যদি কোনো সময় ভোল্টেজটা পরে গিভেন লোড মানে এত মেগাওয়াট লোডের ক্ষেত্রে যদি ভোল্টেজটা কমে যায়, তাহলে যেন আমরা শর্ট লাইন হলে কি করতে পারি, আমরা বসে বসে জেনারেশন এন্ডে বসেই আমরা ওই ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। আর এইটা করার জন্য আমরা কি করছি, আমরা লাইনের একটা ম্যাথমেটিক্যাল মডেল এবং সার্কিট মডেল ডেভেলপ করব। আমরা আগে প্রথম দিয়ে বলেছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তারা 2টা ল্যাঙ্গুয়েজে কথা বলে। একটা হচ্ছে তাদের সার্কিট মডেল, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। মানে যে কোনো অ্যানালাইসিস করতে গেলে সার্কিটটা আঁকে, তারপরে এই সার্কিটের অ্যানালাইসিস করে, তারপর সেটাকে এক্সপ্লেন করে। আমরা এটাকে মানে কন্ট্রোল করার জন্য আমাদের যে কন্ট্রোল ভ্যারিয়েবল গুলো থাকবে সেটাকে দেখার সুবিধার জন্য বা কন্ট্রোল করার সুবিধার জন্য এই ম্যাথমেটিক্যাল এবং কি করব, এর সার্কিট মডেল ডেভেলপ করব। কিন্তু এই সার্কিট মডেল ডেভেলপ বা ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার জন্য এক্সপিরিয়েন্স থেকে ইঞ্জিনিয়ার সাহেবেরা দেখেছে যদি শর্ট লাইন হয় তার জন্য অত মানে রিগোরাস মডেল ডেভেলপ করার দরকার নাই। রিগোরাস মডেল যেটা ডেভেলপ করার দরকার আছে সেটা লং লাইনের জন্য। মিডিয়াম আর শর্ট লাইনের জন্য কিছু অ্যাজাম্পশন করা হয়। শর্ট লাইনের জন্য অ্যাজাম্পশনটা একটু বেশি, মিডিয়াম লাইনের জন্য তার চাইতে কম। আমরা এবার এই সব লাইনগুলোর ম্যাথমেটিক্যাল মডেল এবং সার্কিট মডেলগুলো দেখি। আমরা সাধারণত একটা সার্কিটে কি থাকে, আমাদের রেজিস্ট্যান্স থাকে, রিঅ্যাকট্যান্স থাকে, ক্যাপাসিট্যান্স থাকে, কন্ডাক্ট্যান্স থাকে, তাই না? তাহলে ইম্পিডেন্সের বা অ্যাডমিটেন্স থাকে তাহলে। কিন্তু দেখা গেছে শর্ট লাইনে যদি আমরা ইফ উই ইগনোর the capacitance of the line and the conductance, তাহলে কিন্তু আমাদের যে মানে ক্যালকুলেশন for a given load at the load given voltage at the load and corresponding current, আমরা তো যদি ভোল্টেজটা ক্যালকুলেট করি কোথায়, জেনারেশন এন্ডে, সেই ভোল্টেজ ক্যালকুলেশনে খুব বেশি এরর হয় না if we neglect capacitance and shunt কন্ডাক্টেন্স। ঠিক আছে? তাহলে এই শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য আমরা এরকম একটা সার্কিট মডেল ডেভেলপ করতে পারি। সেই সার্কিট মডেলে কি আছে, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আছে। কিন্তু এখানে ক্যাপাসিট্যান্সটাকে বাদ দেওয়া হয়েছে এবং সাথে সাথে কোনো
শান্ট ইয়ে নাই, শান্ট ইন্ডাক্টরও নাই। তাহলে এখানে আছে শুধু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে দিস ইজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড সার্কিট মডেল। এর কি হবে, কেন বলে ম্যাথমেটিক্যাল মডেলটা কি হবে? এখানে দেখো যে রিঅ্যাক্টেন্স আছে, সেই রিঅ্যাক্টেন্সটা হচ্ছে এক্সেল দ্যাট ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ লেংথ, মানে পার ইউনিট লেংথের ইম্পিডেন্স যদি জানা থাকে তাকে এল দিয়ে গুণ করলে আমরা টোটাল ইম্পিডেন্সটা পাবো, তাই না? এর যদি আমরা ম্যাথমেটিক্যাল মডেলটা দেখি, তাহলে এখানে আই আর আর এর ভিতরে কি হবে, সরি এখানে যে সেন্ডিং এন্ড কারেন্ট আর রিসিভিং এন্ড কারেন্টটা যেহেতু এটা সিরিজ সার্কিট একই হবে না, সেন্ডিং এন্ড কারেন্ট এবং রিসিভিং এন্ড কারেন্টটা একই হবে। আর যদি আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজটা বের করতে চাই, তাহলে যদি রিসিভিং এন্ডটা আমরা রাখতে চাই, এটা মেনটেন করব, আমাদের লাইনে আমাদের বাসার সামনে যে বাস, সেই বাসে ভোল্টেজ 230 থাকতে হবে, ফেজ ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি জানি আর এখানে আমাদের লোডটা যদি জানি, তাহলে করসপন্ডিংলি এখানকার ভোল্টেজটা কত হবে এবং কত কারেন্ট সাপ্লাই করতে হবে সেটা আমরা বের করতে পারবো। ফর এ সিঙ্গেল জেনারেটর আর মাল্টিপল জেনারেটর, কেন জেনারেটরস আর অপারেটেড at parallel, মানে প্যারালালি অপারেট করা হয়। তাহলে এটা বের করার জন্য যে ম্যাথমেটিক্যাল মডেলটা সহজ, ভিএস এর ভ্যালুটা কি হবে, ভিএস হবে যে ভিআর এর সাথে এই ড্রপটা যোগ করলে হবে। দেখি আমরা ইকুয়েশনটা, ইকুয়েশনটা এরকম, তাই না? যে রিসিভিং এন্ড কারেন্ট ইজ ইকুয়াল টু সেন্ডিং এন্ড কারেন্ট, কেননা এটা সিরিজ সার্কিট। আর সেন্ডিং এন্ড ভোল্টেজটা কি হবে, রিসিভিং এন্ড ভোল্টেজ প্লাস আই আর জেড, জেড হচ্ছে টোটাল ইম্পিডেন্স অফ দ্য লাইন, যেটা রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স গুলোকে এই মডেলে লাম্পড করে দেখানো হয়েছে। আমরা এই যে ভোল্টেজটা কত কম বেশি হয় এটাকে এক্সপ্রেস করি আমরা ইন টার্মস অফ ভোল্টেজ রেগুলেশন। শোনা যায়? জি স্যার। তাহলে আমরা ভোল্টেজ রেগুলেশন একটা ইন্ডেক্স দিয়ে আমরা কতটুকু ভোল্টেজ লোডের সাথে কমছে সেটাকে এক্সপ্রেস করি। এক্সপ্রেশনটা কি বলে, যে কোনো যদি লোড না থাকে তখন তোমার ওই যে লোডের টার্মিনাল বা লোড বাসে ভোল্টেজটা কত এটা যদি জানো, আর ওই লোডে যদি ম্যাক্সিমাম যত লোড নেয় বা রেটেড লোড, এই লোড নেওয়া অবস্থায় ওইটা লোডের যে বাস আছে সেই লোড বাসে ভোল্টেজটা কত থাকে। এই নো লোড কন্ডিশনের ভোল্টেজ এবং লোডেড কন্ডিশনের ভোল্টেজ, এই দুইটার ডিফারেন্সটার সাথে যদি লোডেড কন্ডিশনের ভোল্টেজটা রেশিও নাও, তাহলে সেটা বলা হবে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন ইজ মোস্ট অফ দ্য টাইম এক্সপ্রেস ইন পার্সেন্টেজ, মানে পার ইউনিটে না, এটা পার্সেন্ট কোয়ান্টিটিতে এক্সপ্রেস করা হয়। কিন্তু এখানে এই যে ভোল্টেজ রেগুলেশন যেটা বললাম সেটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই জেড, জেড অফ দি ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে টাইপস অফ দি লোড, লোডের টাইপের উপরেও ভোল্টেজ রেগুলেশনটা ডিপেন্ড করে। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন তাহলে ডিপেন্ড করে কিসের উপরে, লোডের টাইপ আর ইম্পিডেন্স অফ দি ট্রান্সমিশন লাইন। কিভাবে আমরা দেখি, একটা আমাদের যে এই ইকুয়েশনটা আছে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইআর জেড, এটা যদি একটা ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আঁকি, তাহলে এটা যদি ভিআর হয় তার সাথে যদি আই আর জেড ড্রপ করি, আই মানে ওখানে যে জেড আছে সেইটার দুইটা কম্পোনেন্ট, একটা রিয়াল কম্পোনেন্ট একটা ইমাজিনারি কম্পোনেন্ট। রিয়াল কম্পোনেন্ট সেটা করসপন্ডস টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ট্রান্সমিশন লাইন, আর ইমাজিনারি কম্পোনেন্ট হচ্ছে the reactive component of the transmission line. তাহলে এখানে প্রথমে যদি কারেন্টটা আর ভোল্টেজটা একই ফেজে থাকে, মানে এটা যদি খালি রেজিস্টিভ কারেন্ট হয় তাহলে প্রথমে রেজিস্টিভ ড্রপ, তার সাথে যেহেতু এটার সাথে অপারেটর থাকে
এই ওই জন্য এটা হবে কি IRX। তাহলে দিস ইজ VS, এটা হচ্ছে VS, তাই না? জি স্যার। এখন এই VS এর সাথে এই VR বাদ দিয়ে যদি একে VR দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু ভোল্টেজ রেগুলেশন পাওয়া যাবে। এখন যদি ল্যাগিং লোড হয় তাহলে কি হবে? এই কারেন্টটা এই VR ভোল্টেজটাকে কি করবে? ল্যাগ করবে, তাই তো? VS ভোল্টেজটাকে ল্যাগ করবে, VR ভোল্টেজটাকে। এখন VR এর সাথে আগের মতোই যদি এই রেজিস্টিভ ড্রপটা কি হবে? এই কারেন্টের প্যারালাল হবে এবং তার সাথে IRX যোগ করতে হবে। এইভাবে যোগ না, এটা 90 ডিগ্রি শিফট করে এই ভেক্টরটা অনুযায়ী এটা যোগ করতে হবে। এখন এই টার্মিনাল আর এই ওই যে আমাদের অরিজিনাল টার্মিনাল মানে যেটাকে আমরা জিরো টার্মিনাল বলি, সেটা এক্স এবং ওয়াই এর যেটা ইয়ে কেন আমাদের ইন্টারসেকশন, সেখানে যদি যোগ করে দিই তাহলে ভিএস পাবো। দেখো এই ভিএস এর চাইতে যদি আমরা ভিআর দুইটা সমানও করি এবং আয়ের ভ্যালু যদি একই রাখি, আর তাহলেও দেখা যাবে যে ভিএসটা এই ভিএস এর চাইতে অনেক ডিফারেন্ট। এই ভিএস এর পরিমাণ, অ্যাঙ্গেল সবই ডিফারেন্ট। এবার যদি ওই একই পরিমাণ লোড যদি ক্যাপাসিটিভ লোড হতো তাহলে কি হতো? ক্যাপাসিটিভ লোড হলে এই ভিআর এর সাথে এইটা যোগ হবে, আর এই যে যেহেতু ক্যাপাসিটিভ লোড সেই জন্য এটা এইদিকে মুভ করবে, তাই না? এখানে যে করসপন্ড না যে এটা 90 ডিগ্রি শিফট করি তাহলে ভেক্টরটা এরকম হবে, তার সাথে জিরো কানেক্ট করে দিলে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে ভিআর। এখন এই তিনটা ডায়াগ্রাম যদি তোমরা কম্পেয়ার করে দেখো তাহলে দেখবে আমাদের অবজেক্টিভ কি? ভোল্টেজ রেগুলেশন বের করা। ভোল্টেজ রেগুলেশনটা কি জিনিস? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে, আর কি নাম নিচে ভোল্টেজ রেগুলেশন হচ্ছে নো লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ মানে লোড যখন থাকবে না, তো সেন্ডিং এন্ড ভোল্টেজ আর এই ভোল্টেজ এট দি লোড একই হবে না। আমরা সার্কিট মডেলটা দেখি তাহলে বুঝবো। আমরা যেটা বলছি এইখানে যদি আমরা একটা সুইচ রাখি, এটা যদি অফ করে দিই, অফ করে দিলে কি হবে? এখানে যে ভোল্টেজ, এখানে যেহেতু ড্রপ নাই, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হবে, রিসিভিং এন্ড ভোল্টেজ। এই ভিএস এর ভ্যালু যখন এটা লোড থাকবে না তখন ভিআরটা ভিএস এর সমান হবে। সেই জন্য আমরা বলতে চাচ্ছি তোমার ভোল্টেজ রেগুলেশন হবে কি? ভিএস মাইনাস ভিআর। এই ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর, এটাই হবে ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভিএসটা যত বেশি হবে তত কি হবে? ডিফারেন্সটা বাড়তে থাকবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে ল্যাগিং লোডের জন্য ভিএসটা সবচেয়ে বেশি, তার চাইতে কিছু ছোট হচ্ছে ভিএস, এইটা ক্যাপাসিটিভ লোডের জন্য, আর এইটা হচ্ছে ইন বিটুইন। তাহলে সবচেয়ে বেশি ভোল্টেজ হবে, রেগুলেশন হবে রিঅ্যাক্টিভ লোড, সবচেয়ে কম হবে ক্যাপাসিটিভ লোডের জন্য, আর রেজিস্টিভ লোডের জন্য ইন বিটুইন দিস টু, এই দুইটার মাঝামাঝি হবে। কিছুটা বোঝা গেছে, তাই না? তাহলে আমরা যেটা বললাম যে আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে কনজিউমারের যে লোড আছে, কনজিউমারের যে টার্মিনাল আছে, ওই টার্মিনাল ভোল্টেজটাকে একটা রিকোয়ার্ড রেঞ্জের ভিতরে রাখতে হবে। একটা কনস্ট্যান্ট একটাই ভ্যালু হবে না, ধরো প্লাস মাইনাস 2 ভোল্ট বা প্লাস মাইনাস 3 ভোল্ট এর ভিতরে রাখতে হবে। রাখতে গেলে কি করতে হবে? আমার ট্রান্সমিশন লাইনের ভিতর দিয়ে যেহেতু পাওয়ার ফ্লো করে, আমাদেরকে ট্রান্সমিশন লাইনের ম্যাথমেটিক্যাল মডেল এবং সার্কিট মডেল জানতে হবে। ফলে আমি নোয়িং দি ভোল্টেজ এট দি লোড, নোয়িং দি ভোল্টেজ এট দি লোড অ্যান্ড ইটস কারেন্ট বা পাওয়ার যদি জানি, তাহলে করসপন্ডিংলি কতটুকু সেন্ডিং এন্ড
টার্মিনালে আমার ভোল্টেজ থাকবে এবং ওখান থেকে কতটা কারেন্ট ফ্লো করাইতে হবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। আমরা বলছি এর সাথে সাথে বলছিলাম যে এই লাইনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আমরা যেটা মাপি ভোল্টেজ রেগুলেশন দিয়ে যে লাইনটা কত ভালো না খারাপ সেইটা বের করার জন্য কি করতে হবে, আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। আমরা দেখলাম ভোল্টেজ রেগুলেশনটা ডিপেন্ড করে কি দুইটা ফ্যাক্টরের হচ্ছে, যে একটা হচ্ছে ইম্পিডেন্স অফ দি ট্রান্সমিশন লাইন আর একটা হচ্ছে টাইপস অফ দি লোড। আমরা দেখি যদি ইম্পিডেন্সটা সমানও হয়, কারেন্ট সমানও যদি হয়, কারেন্টের পরিমাণ সমান, ইম্পিডেন্সও সমান, মানে এখানের আর এই আর বা নিচে যে আর সবগুলি সমান, কিন্তু তবুও দেখা যাবে যদি লোডটা ইন্ডাকটিভ হয় তাহলে তার রেগুলেশন বেড়ে গেছে, সবচেয়ে বেশি হবে। এটুকু বোঝা গেল কিনা বলো, কোনো কোশ্চেন? আতিক? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই কথাটা ক্লিয়ারলি মনে রাখতে হবে যে ভোল্টেজ রেগুলেশন দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে যে টাইপস অফ দি লোড আর একটা হচ্ছে ইম্পিডেন্স অফ দি ট্রান্সমিশন লাইন। যখন ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন বলবো তখন বলবো যে ইটস ইম্পিডেন্স এবং এ টাইপ অফ দি কনজিউমারস লোড, এই দুইটা ফ্যাক্টরের উপরে আমার কি নির্ভর করে, ভোল্টেজ রেগুলেশন অফ দি ট্রান্সমিশন লাইন। এবার আমরা মিডিয়াম লাইনের দিকে তাকাই। মিডিয়াম লাইনের মডেলটা কেমন হবে? আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে মডেলে আমাদের সার্কিট মডেলে কি কি থাকবে, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, আর কি থাকবে, শান্ট অ্যাডমিটেন্স থাকবে। তা আমাদের এখানে যে ক্যাপাসিট্যান্স অফ দি লাইন, ক্যাপাসিট্যান্সটা কি জিনিস? ক্যাপাসিটরের যে প্রপার্টিটাকে ক্যাপাসিট্যান্স বলে। ক্যাপাসিটরটা হচ্ছে দুইটা কন্ডাক্টিং প্লেট এবং এই দুইটা কন্ডাক্টিং প্লেটের ভিতরে মাঝখানে যদি তোমার থাকে, ইনসুলেশন থাকে, তাহলে এই দুইটা কন্ডাক্টিং প্লেট ক্যাপাসিটর ডেভেলপ করে, তাই তো? কি হে, ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন তো আমরা জানি। জি স্যার। তাহলে এটা হবে ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? এখন দেখা গেছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য তুমি ক্যাপাসিট্যান্স ইগনোর করলে কি হবে, তোমার রেজাল্টটা অ্যাকুরেট হবে না। সেই জন্য ক্যাপাসিটরটাকে তোমার সার্কিট মডেলে কনসিডার করতে হবে। ক্যাপাসিট্যান্স হবে কিসের ভিতরে, যে ট্রান্সমিশন লাইন আছে আর গ্রাউন্ডের ভিতর ক্যাপাসিট্যান্স হবে। আর কিসের ভিতর ক্যাপাসিট্যান্স হবে, কেন গ্রাউন্ডটা কন্ডাক্টিং আর কেন ট্রান্সমিশন লাইন তো কন্ডাক্টিং। আর যে তিনটা ক্যাপাসিট্যান্স আছে, এই একটা ক্যাপাসিট্যান্স আর একটা ক্যাপাসিট্যান্সের ভিতরে একটা ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে। একটা ট্রান্সমিশন লাইন আর একটা ট্রান্সমিশন লাইন দুটাই যেহেতু কন্ডাক্টিং, এবং মধ্যখানে ইনসুলেশন আছে, বাতাসটা ইনসুলেশন, এবং সেই জন্য এদের ভিতরে ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মিডিয়াম লাইনের কি, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের তোমার সার্কিট মডেল। এই মডেলটা, সার্কিট মডেলটা সাধারণত দুই ধরনের হয়। একটার নাম বলে পাই, এটা দেখতে অনেকটা পাইয়ের মতো না, দুই পাশে দুইটা ঠ্যাং, মধ্যখানে একটা এইভাবেই পাই লিখি। তাহলে এইখানে কি করা হয়, যে এই লাইনের যত টোটাল ক্যাপাসিটেন্স আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে সেন্ডিং এন্ডের প্যারালালে কানেক্ট করা হয় আর একটা রিসিভিং এন্ডের প্যারালালে কানেক্ট করা হয়। দেখো এই ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি সি হয় তাহলে C/2 একদিকে অ্যাড করা হয়েছে, C/2 আরেকদিকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই মডেলটা পাই মডেল। আর টোটাল যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স সেটাকে লাম্প করে জেড হিসেবে দেখানো হয়েছে। তাহলে দিস ইজ জেড
টোটাল রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স এখানে, তার পাশে রিঅ্যাক্ট্যান্স দেখানো আছে, আর এখানে টোটাল ক্যাপাসিট্যান্স অফ দ্য লাইন, সেই লাইনের অর্ধেকটা এখানে, আর বাদ বাকি অর্ধেকটা এখানে। ঠিক আছে? আরেকটা আছে টি মডেল। টি মডেলটা কেমন? আমাদের খাতাটা তো নাই, তাও দেখি নাইকে দেখায়, আঁকতে পারবো? পারবো এইটা স্যার। টি মডেলটা এরকম, দেখো প্রথমে একটা লাইন, ওই যে কলম নিতে হবে। কলমটা যে আমাদের নষ্ট হয়েছে, হাত দিয়ে আঁকা যায়, দেখা যায় না? এটা রাবার নেওয়া আছে স্যার। ওইটাকে রাবার নেওয়া আছে না? ও তাই তো, তুমি ঠিক বলেছো, তাই তো আমি বলি না আঁকা যায় না কেন। এইটা তো মিডিয়াম লাইন, ঠিক আছে। তাহলে আমরা কি করতে চাচ্ছি, এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে Z/2, দেখছো? হাতের অনেক কাজ, বিপদে পড়লে এটা কি করে, কাজ করে দেয়। তাহলে এটা এই সাইডে হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ VS, এটা হচ্ছে রিসিভিং এন্ড সাইডে ভোল্টেজ, ভিআর। হ্যাঁ VR। এইটাকে বলে টি মডেল। টি মডেল। আর যেটা দেখলাম ওরা, সেটাকে পাই মডেল। কেননা পাইতে এরকম করে লেখে, তাই না? মনে করা হচ্ছে মধ্যখানে দুই পাশে দুইটা ক্যাপাসিট্যান্স, কিন্তু এটা আমাদের হচ্ছে পাই মডেল, না সরি টি মডেল। কোথায় স্যার, আমরা এবার এটা নিয়ে আসি। স্যার এখানে Z/2 দুইটা কিসের কিসের Z/2 স্যার? যেটা হচ্ছে টোটাল ট্রান্সমিশন লাইনের যে আমাদের সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ড পর্যন্ত যে আছে, ট্রান্সমিশন লাইন আছে, মানে যে কন্ডাক্টর গুলো আছে, তার পার ফেজে যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, তাকে দুই দিয়ে ভাগ করে এক সাইডে বসানো হয়েছে, সেটা Z/2, আর এক সাইডে টোটাল যে ইম্পিডেন্স তার অর্ধেকটা এদিকে বসানো হয়েছে, মধ্যেখানে টোটাল ক্যাপাসিটি। এটাই, সেটা হচ্ছে পাই মডেল। জি ঠিক আছে, জি স্যার। বোঝা গেছে? আমাদের এইটাকে দেখা যায় না, কোথায় গেল? স্যার টি মডেলে স্যার রেজিস্ট্যান্স গুলাকে দুই ভাগ করা হয়েছে, আর হচ্ছে গিয়া পাই মডেলে হচ্ছে গিয়া ক্যাপাসিট্যান্সটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, পাই মডেলে তোমার ক্যাপাসিটেন্স কে ভাগ করা হয়, আর টি মডেলে ইম্পিডেন্সটাকে ভাগ করা হয় দুই ভাগে। আমি নিতে চাচ্ছি এখানে রাবার। রাবার নিতে গেলে আমাকে দেখতে হবে যে আমার এটা কই। হ্যাঁ পেয়েছি, এবার কোথায় ছিল যে আসছে এই কার্সারটা, এইখানে। আরে ভাই, কি সহজে আসবে, কি যে সময় নেয়। এইখানে রাবারের কাছে আসে না কেন? এইখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একে উঠে উপরে নিলাম, উপরে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, আর দেখা যায় না। কার্সারটি এখানে রাবারের কাছে আসা আগে পর্যন্ত দেখাই যায় না, কি হয়? আপনার মাউস পয়েন্টার তো দেখা যাচ্ছে না। মাউস পয়েন্টে, এই যে মাউসটা তো আমার নষ্ট হয়ে গেছে, তো কালকে থেকে চেষ্টা করছি হাত দিয়ে করতেছি, একটু ঝক মারি মাউস গুলা। এইখানে কেমন করে নিয়ে যাবে, এই পয়েন্টটাকে নিয়ে যেতে পারি না। এই মাউসটাকে এখানে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে, এখানে যদি সাদা অংশ দেখা যায় না, ওইখানে যে রবারটা দেখতে চাইলাম, রবারটা পেলাম না। ঠিক আছে, বাদ থাক, থাক না পারবো না। হ্যাঁ।
তাহলে এটা মিডিয়া ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে আমাদের পাই মডেল। এর ম্যাথমেটিক্যাল মডেলটা দেখি কেমন ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করবো, তাই না? ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার জন্য আমরা এক কাজ করি, এখানে যে ট্রান্সমিশন লাইনের ভিতরে দিয়ে কারেন্ট ফ্লো করে সেটা আইটিএল। এই নোডে, এই যে নোডটা দেখা যায়, এই নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে কয়টা কারেন্ট ফ্লো করে? একটা কারেন্ট রিসিভিং এন্ডের জন্য আইআর, মানে এটা রিসিভিং কারেন্ট, মানে এটা কনজিউমারের ভিতরে ফ্লো করে। আর এটা একটা এই যে লাইন আর গ্রাউন্ডের ভিতর যে ক্যাপাসিটেন্স তার ভিতর দিয়ে ফ্লো করে। তাহলে এটার নাম যদি আইসিআর দিই, এটা যদি আইআর, আইটিএলটা এই দুইটা যোগফল, তাই না? এখন আইসিআরটা কি আবার? আইসিআরটা হচ্ছে এই ভিআর কে যদি এটা দিয়ে গুণ করি y/2 দিয়ে, মানে ভিআর ডিভাইড বাই জেড, এটা তো হচ্ছে আই, কিন্তু এটা মানে জেড এর ইনভার্স হচ্ছে অ্যাডমিটেন্স, তাহলে অ্যাডমিটেন্স দিয়ে এটাকে গুণ করলে হবে। এই জিনিসটা এখানে দেখাচ্ছে, আইটিএল ইজ ইকুয়াল টু আইসিআর প্লাস আইআর। আইসিআরটা হচ্ছে ভিআর ইন্টু y/2 প্লাস আইআর। তাহলে আমরা এখানে আইটিএল এর এক্সপ্রেশন পেলাম, ঠিক আছে? এবার ভিএস এর এক্সপ্রেশনটা কি? ভিএসটা হচ্ছে এইখানে যে ভোল্টেজটা, এই যে রিসিভিং এন্ড ভোল্টেজ, তার সাথে এই ড্রপটা যোগ করলে হবে। এই ড্রপটা যোগ করলেই আমরা সেন্ডিং এন্ড ভোল্টেজ পাবো। তাহলে ভিআরটা কি? ভিআর হচ্ছে জেড ইন্টু আইটিএল। আইটিএলটা এখানে পেয়েছি আমরা, ভিআর y/2 প্লাস আইআর ইন্টু জেড। এটাকে সাজায় গুছিয়ে লিখলে কি হবে? ভিআর ইন্টু 1 প্লাস y ইন্টু জেড ডিভাইডেড বাই 2 আর প্লাস এখানে আইআর জেড, এটা হচ্ছে ভিএস। এখন দেখো আমরা আরেকটা এক্সপ্রেশন আমাদের বের করতে হবে, যে আমরা এই যে ভিআর আর আইআর যদি জানি, ভিএস এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে, আর আইএস এর ভ্যালুটা কত হবে। ভিএস এর ভ্যালুটা আমরা পেলাম মোটামুটি এরকম হবে। এখানে দেখো জেড ও নোন, আইআর নোন, আমার রিসিভিং এন্ডের ভোল্টেজ নোন। আমরা ভোল্টেজটা কত হবে যদি সেন্ডিং এন্ড ভোল্টেজটা কত হবে যদি রিসিভিং এন্ড ভোল্টেজ জানা থাকে। আমরা রিসিভিং এন্ড ভোল্টেজ জানি, আমার লোড যাই হোক না কেন আমার ভোল্টেজটা আমার একটা কনস্ট্যান্ট ভোল্টেজ থাকতে হবে, মানে প্লাস মাইনাস 1% বা 2%, ঠিক আছে? তাহলে আমরা এইবার সেন্ডিং এন্ড কারেন্টের এক্সপ্রেশন দেখি। সেন্ডিং এন্ড কারেন্টটা দেখতে গেলে কি হবে? এই পাশে যাব। সেন্ডিং এন্ড কারেন্টটা কি? সেন্ডিং এন্ড কারেন্টটা ওই সার্কিট মডেল, সার্কিট ডায়াগ্রামটা যদি মনে থাকে, সেন্ডিং কারেন্টটা হবে এই যে সেন্ডিং এন্ডে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করে আর ট্রান্সমিশন লাইনের ভিতর দিয়ে যে এই দুটো যোগ করলে হবে, ঠিক আছে? ট্রান্সমিশন লাইনের কারেন্টটা আমরা দেখলাম কি, এটা ভিআর y/2 প্লাস আইআর, এটুকু আমরা দেখে এসেছি। আর এইখানে এই সেন্ডিং এন্ড কারেন্টটা ভিএস ইন্টু y/2, মানে এই ক্যাপাসিটেন্সের যে অ্যাডমিটেন্স সেটা দিয়ে ভিএস কে গুণ করলেই কারেন্ট পাওয়া যাবে। এখন ভিএস এর ভ্যালু আগে ক্যালকুলেট করলাম আমরা, ভিএস টাকে ইন টার্মস অফ ভিআর এন্ড আইআর, এই যে এটা হচ্ছে ভিএস এর ভ্যালু, তাকে y/2 দিয়ে গুণ করতে হবে। এই গুণ করে এটাকে সাজায় গুছিয়ে লিখলে এরকম দেখায়, ভিআর ওয়াই ইন্টু এরকম একটা, আর আইআর ইন্টু এরকম একটা এক্সপ্রেশন। 3 নাম্বার লাইনটা একটু স্যার বুঝলাম না স্যার। 3 নম্বর লাইনটা বুঝলেন না? এটা এখানে ভিএস এর ভ্যালুটা দেখলেন, ভিএস এর ভ্যালু আগে যে ভিএস ক্যালকুলেট করলাম সেটা এখানে বসাই দিয়েছি, আর এখানে y/2 তো আছেই, আর আইটিএল এর এক্সপ্রেশন ওখান থেকে পেয়েছিলাম। আমরা একটু দেখে আসি আগের লাইন, তাহলে আগে এখানে দেখে আসি এখানে কি পেয়েছিলাম আমরা পেয়েছি এই যে আইটিএল, মানে এই কারেন্টটা পেয়েছি, এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল, এই যে এটা পেয়েছিলাম। আর ভিএসটা কি? এই যে এই ভোল্টেজ আর এর সাথে এটা ড্রপ, এই যে যোগ টোগ করে ইভেন্চুয়ালি আমরা এরকম একটা ভ্যালু পেয়েছিলাম ভিএস এর, ঠিক আছে? দিস ইজ দি ভ্যালু অফ ভিএস এন্ড দিস ইজ দি ভ্যালু অফ আইটিএল। এখন সেটা কি ওখানে বসাইছি, এখানে আইএস এর পরিবর্তে আমরা ভিএস ইন্টু y/2 লিখেছি, প্লাস আইটিএল ইজ ইকুয়াল টু ওই এক্সপ্রেশনটা, এটা বড় করি তাহলে দেখা যাবে
এই ভিএস কে এখন রিপ্লেস করেছে আগে যে ভ্যালুটা পেয়েছিলাম, আর তাকে y/2 গুণ আছে এখানে। আইটিএল এর ভ্যালুটা আইআর, তার সাথে ওই যে রিসিভিং এন্ডে যে ক্যাপাসিটর আছে সেই ক্যাপাসিটরের গুণ, তাহলে এটা পেয়ে গেছি। ঠিক আছে না স্যার? জি স্যার। এটাকে আমরা বলছি সাজায় লিখলে ইন টার্মস অফ ভিআর আর আইআর এর এক্সপ্রেশন পাবো। তাহলে এই ইকুয়েশনটা দেখো তো দেখতে, ভিএস টা হলো এইরকম, আইএস টা হচ্ছে এইরকম। এই ভ্যালুটা কিন্তু দেখো জেড আর ওয়াই কি হলো ই করে কেন, কই বড় হও, এই জেড আর ওয়াই এগুলো তো কনস্ট্যান্ট, তাই না? এখানে এখানে জেডটাও কনস্ট্যান্ট, এখানে জেড ওয়াই ইত্যাদি এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। সেই জন্য এই ইকুয়েশন গুলোকে ইন টার্মস অফ এ বি সি ডি কনস্ট্যান্ট টার্মে লেখা হয়। এসেন কেন বলেন, মিডিয়াম লাইনের সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং সেন্ডিং এন্ড কারেন্টটাকে যে ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা হয় সেগুলোর নাম হচ্ছে এবিসিডি কনস্ট্যান্ট। দেখো এর ভ্যালুটা আর ডির ভ্যালুটা সমান কিনা, সমান না? দেখে বলো, এ আর বি, এ আর ডি, এ ডির ভ্যালুটা সমান কিনা এবং এর ইউনিট কত, এর ভ্যালু কত, এটার ইউনিট কি হবে? এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 প্লাস জেটি বাই 2 আর হচ্ছে 1 প্লাস জেড ওয়াই বাই 2। ও স্যার টি দেখা যাচ্ছে স্যার, তাই টি বলছেন। টির মতো মনে হচ্ছে, এটাকে জি টির মতো স্যার। মনে হচ্ছে, ওইটা ওয়াই রে ভাই, এখানে ওয়াই, ওয়াই, জি স্যার। এই যে ওয়াই হয়ে আছে, পাই। এখানে ওয়াইটা স্পষ্ট, এখানে একটু হয়েছে লেখার হাতে লেখা তো। আর বি ভ্যালুটা শুধু স্যার জেড। এই এটাতে এইটা হচ্ছে এ, জি স্যার। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই পর্যন্ত সি, আর ডি ভ্যালুটা এইটা। আমি বলছি এ আর ডি এই দুটাকে সমান, জি স্যার সমান স্যার। আর এর ইউনিট কি হবে? দেখো এখানে বি এর ইউনিট তো ওহম, জেড এর ইউনিট ওহম না, জি স্যার। এর ইউনিট কি সেলেম? জেড এবং ওয়াই স্যার, ইডমিটেজ আর অ্যাডমিটেজ কাটাগুলো তো স্যার জিরো হয় স্যার, মানে কোনো ইউনিটলেস হচ্ছে স্যার। হ্যাঁ, এটা ইউনিটলেস। জেড এর ইউনিট হচ্ছে ওহম আর ওয়াই এর আর ইউনিট হচ্ছে অ্যাডমিটেন্স। মোহ। তাহলে একটা 1 বাই ওহম আর একটা ওহম কেটে যাবে, কেটে গেলে এটা ইউনিটলেস হবে। তার মানে এই দুইটা এ আর ডি হচ্ছে ইউনিটলেস, আর বিটা হচ্ছে ওহম। সিটা কি বলতো? এটা হচ্ছে স্যার সি স্যার মোহ স্যার। এই মোহ না, হ্যাঁ ওহমের পরিবর্তে মোহ, হ্যাঁ ঠিক আছে। কেন ওখানে এটা ইউনিটলেস হয়ে গেছে, তাকে ওয়াই দিয়ে গুণ, তাহলে এটা মোহ হবে। তাহলে এইটা ছিল মিডিয়াম লাইনের এক্সপ্রেশন। এবার যদি আমরা লং লাইনের এক্সপ্রেশনে যাই, লং লাইনের মডেল, ম্যাথমেটিক্যাল মডেল। এই লং লাইনে, লং ট্রান্সমিশন লাইনে, যেহেতু এটা মোর দ্যান না বলে 80 কিলোমিটার, 240 কিলোমিটার, এইসব লাইনে মাঝে মাঝে ট্যাপিং করে, মানে এখান থেকেও অন্য জায়গাতে আমরা একটা পরে তোমরা দেখবে লুপ ইন লুপ আউট, এরকম অনেক ধরনের ট্যাপিং করে কানেকশন যায়। সেই জন্য প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজটা জানা দরকার, যে ওইখানে কত ভোল্টেজ, যেখানে নতুন একটা আমরা কানেকশন দিব। ঠিক আছে না? এই কানেকশন দেওয়ার জন্য কি করতে হবে, ওখানে ভোল্টেজটা জানতে হবে। আর এই যে বিভিন্ন পয়েন্টে যদি আমরা ভোল্টেজটা বের, বিভিন্ন পয়েন্টে কেন বলে কাস্টমার কানেক্টেড হওয়ার ব্যাপারে বা লাইনটা ব্রাঞ্চিং হওয়ার ব্যাপারে একটা প্রবলেম থাকে। সেই জন্য ট্রান্সমিশন লাইনের যদি লং লাইন হয় তাহলে এর রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং প্যারালাল কন্ডাক্ট্যান্স কোনোটাকেই বাদ দেওয়া যায় না। এবং তোমাকে প্রত্যেকটা অ্যাকচুয়ালি
এই যে আমাদের যে ক্যাপাসিটেন্সি বলো, রেজিস্ট্যান্স বলো, ইন্ডাকটেন্স বলো, এটা কি না বলে অল ওভার দি লাইন ডিস্ট্রিবিউটেড। এক পিস 1 মিটার যদি এই থাকে কন্ডাক্টর, তারও তো রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, ক্যাপাসিটেন্স আছে, সেগুলোকে সেই জন্য লাম্প করা যাবে না। আর কি হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না লং লাইনের ক্ষেত্রে, তাহলে রেজাল্টে তোমার অনেক ডিফারেন্স হবে। এইটার ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার জন্য তাহলে তোমাকে ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং কন্ডাক্ট্যান্স সব কনসিডার করতে হবে, এবং প্রত্যেকটা লেংথের জন্য এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট চিন্তা করে মডেলটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে? এই মডেল ডেভেলপ করার জন্য একটা আমরা কি ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিলাম, লেংথ, খুব ছোট্ট লেংথ। এই লেংথটা বলছি, এই লেংথটার এই ডিসটেন্স কতটুকু, ডিএক্স, এই স্মল ডিসটেন্স নিলাম। আর এক্সট্রা মেজার করতেছি, যেহেতু আমাদের রিসিভিং এন্ডে ভোল্টেজটা সমান রাখতে হবে, এই রিসিভিং এন্ডের রেসপেক্টে লেংথ মাপা হচ্ছে। এক্সট্রা তাহলে কি, এক্সট্রা রিসিভিং এন্ড থেকে মাপা, এই সেন্ডিং এন্ড থেকে না, মাপার স্টার্টিং পয়েন্ট। বোঝা গেছে স্যারেরা? আমার একটা ফোন এসেছিল, বিরক্ত করছিল। তাহলে মাপবো যখন সেন্ডিং এই রিসিভিং এন্ড থেকে, এখান থেকে ধরো এটা 10 মিটার, মানে সেন্ডিং এন্ড থেকে না। এক, দ্বিতীয় হচ্ছে আমরা এই মডেলটা ডেভেলপ করার জন্য প্রথমে একটা ছোট্ট ডিস্টেন্স আমরা কনসিডার করলাম, সেটাকে আমরা লেংথটাকে বলছি ডিএক্স। আর এটা পার ইউনিট লেংথে যদি এর ইম্পিডেন্স হয় জেড, তাহলে এইটুকুর ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাকট্যান্স কত হবে, জেড ডিএক্স, তাই না? পার ইউনিট লেংথে এর ইম্পিডেন্স হয় যদি জেড, তাহলে ডিএক্স লেংথের জন্য জেড ডিএক্স হবে। আর এইটা যদি হয়, অ্যাডমিটেন্সটা হয় তোমার ওয়াই, তাহলে ওয়াই ডিএক্স হবে এটার অ্যাডমিটেন্স। ঠিক আছে? এইখানে যদি কারেন্ট হয় আই, এখানে কারেন্ট ফ্লো করে আই ধরো, তাহলে এইখানে কারেন্টটা কত হবে, এখানে মাঝখানে তো একটা প্যারালাল কারেন্ট গেছে, যদি এখানে কোনো প্যারালাল ব্রাঞ্চ না থাকতো, ক্যাপাসিটর ভিতরে কারেন্ট কিছুটা ফ্লো করবে ধরে নিই আমরা, তাহলে এইখানে যে কারেন্টটা হবে এট দি এন্ড অফ দি স্মল ডিএক্স, সেটা আইডিআই। এখানে যদি ভোল্টেজটা হয় ভি, তাহলে এখানে তো ড্রপ হচ্ছে, এই মাথায় ভোল্টেজটা ভি হলে এই মাথায় ভোল্টেজটা ভি প্লাস ডিভি হবে, মানে স্মল ভোল্টেজ তো ড্রপ হবে এখানে, যত এটা ছোট হোক না কেন। তাহলে এই তিনটা যুক্তি ঠিকই আছে। একটা হচ্ছে কারেন্টটা হবে এই যে স্মল যে ডিস্টেন্স ডিএক্স না হয়েছে, রিসিভিং এন্ডে তার কারেন্টের পরিমাণ যদি আই হয়, সেন্ডিং এন্ডের টার্মিনালে এই কারেন্টটা হবে, মানে ওই মাথায় ডিএক্স এর সেন্ডিং এন্ড সাইডে এর কারেন্ট হবে আই প্লাস ডিআই, ভোল্টেজটা হবে ভি প্লাস ডিভি। তাহলে এইটা আমরা মনে রেখে একটু আগায় আমরা, তাহলে ভোল্টেজ পার ফেজ এট দি এন্ড অফ ডিএক্স টুয়ার্ডস সেন্ডিং এন্ড, সেটা হবে ভি প্লাস ডি, কারেন্টটা হবে কি হবে আই প্লাস ডি আই। তাহলে এই জেড ডিএক্স আমরা বলছিলাম যে ইম্পিডেন্স অফ দি স্মল ইনফিনিট এই কেন বলে ডিস্টেন্স ডিএক্স। এই ডিভি ভোল্টেজটা কি, আমরা বলে ভি ডিভি বলেছি, তাই না? ডিভি ভোল্টেজটা হচ্ছে আই ইন্টু জেড ডিএক্স, এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে তাকে জেড ডিএক্স দিয়ে গুণ করলে ডিভি ভোল্টেজ পাওয়া যাবে। ডিভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জি ডিএক্স। এটা কি যদি না বোঝা যায় থাকে, আমরা দেখবো এটাকে। এইটা কি, এখানে ছিল ভোল্টেজ ভি, তা এখানে হলো ডি ভি প্লাস ডিভি, তাহলে এখানে ভোল্টেজটা ড্রপ হয়েছে ডিভি। ডিভি ইজ ইকুয়াল টু কি হবে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করে যদি আই মনে করি, তাহলে কি হবে ডিভিটা, এটা আই জেড ডিএক্স, তার মানে ডিভিটা হচ্ছে
ডিভি হচ্ছে আই ইন্টু জেড ডিএক্স। এখন ডিএক্সটাকে যদি নিচে নিই তাহলে এইটা কি হবে এক্সপ্রেশনটা, এটা হবে ডিভি বাই ডিএক্স। এই যে ডিএক্সটাকে নিচে নিয়ে আসলাম, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জেড আই। ঠিক আছে স্যার? জি স্যার। ডিভি বাই ডিএক্স হচ্ছে জেড আই। হ্যাঁ, ডিভি বাই ডিএক্স আমাদের রাফ খাতাতে আঙ্গুল দিয়ে যদি লিখি তাহলে কিরকম দাঁড়ায় আমাদের এটা এক্সপেরিয়েন্স। গন্ডগোল করো না ভাই, এই মাউসটা গন্ডগোল করে কতই গন্ডগোল করবে। দেখতে পাই এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এইখানে এসছে, এইখানে এসে দেখা যায় না, এখানে দেখা যায়, এখানে দেখা যায়, এইখানে গন্ডগোল না দেখা গেলেও বুঝতে পারছি না। এটা আচ্ছা এই যে পেয়েছি উপরে। রাবারে আসছি এখন স্যার। একই একই রকম না। আচ্ছা যাক আমরা লিখি তাহলে, আমরা বলেছি কি ডিভি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হলো এই স্মল জেড ডিএক্স, না ডিএক্স তৈরি নিয়েছে জেড আই। এটা কাটবো কেমন করে, এই রাবার নিতে হবে, রাবারটাকে নিব কেমন করে, রাবারই তো নিতে পারলাম না, এটা আমাদের গন্ডগোল, এটা আমাদের ব্যর্থতা। এই কালোর জায়গাতে নিয়ে আসছি, এই কালো জায়গাতে যে আসছে এটা বোঝা যাচ্ছে, এইখানে আসতে পারছে, রাবারটাকে নিয়ে আসতে পারছে। এই মাউসটা এখানে দেখা যায় তাই না, এখানে এই সাদা জায়গাতে দেখা যায় না, এই কালো জায়গাতে এসে দেখা যাচ্ছে। গুড গুড, দেখা গেছে দেখা গেছে। এখান থেকে একটু নিয়ে আসছি, নিয়ে এসে এই মাউসের এখানে রাবার, এই যে দেখছো এটাকে ছোট হয়ে গেছে, কোথায় দিয়েছি, কিন্তু এটাকে আই করি, এটা বাদ দিই, এখানে আই লিখি, এটা কেটে দিই, এটা আই লিখি, ঠিক আছে? আমরা মাউস খুঁজে পেলাম না, তাহলে এটা ডিভি বাই ডিএক্স হয়েছে। আর একটা কি হয়েছিল, কারেন্টটা দেখি, কারেন্টের কি এক্সপ্রেশন, এটাকে ছোট করি, ছোট করতে একটু ঝক মারি, এটা কোথায় থেকে মাউসটা এখানে যাস না কেন, হ্যাঁ তারপরে এসছে, এবার ছোট যাবে কোথায়, হ্যাঁ ডিআইটি ইকুয়াল টু কত হবে, স্যার দেখো লাউড ট্রান্সমিশন স্যার আগামী ক্লাসে করি স্যার। আগামী ক্লাসে পড়বো, হ্যাঁ ঠিক আছে আমি এইটুকু দেখিয়ে ছেড়ে দেবো। এই যে ডিআইটা কি দেখো, আমরা ওই ফিগারটাতে যাই, ছোট হবে এই ফিগারটা, এখানে এইটুকু হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আই প্লাস ডিআই। তাহলে এইখানে যে কারেন্ট ফ্লো করেছে সেটাই হচ্ছে ডিআই। তার মানে এইখানে যে শান্ট ভ্যালু ছিল ক্যাপাসিট্যান্স, তার ভিতর দিয়ে কারেন্ট, সেই কারেন্টটা কতটুকু হবে, তাহলে এই ভি কে ওয়াই ডিএক্স দিয়ে গুণ করলে এখানে কারেন্টটা পাওয়া যাবে। তাহলে ডিআই এর ভ্যালুটা হচ্ছে ভি ইন্টু ওয়াই ডিএক্স, এই কথাটা এখানে বলেছে, ভি ইন্টু এই ডিআই ইজ ইকুয়াল টু ভি ইন্টু, এটা দেখা যাচ্ছে না কিন্তু এটা ছোট করে দেখে দেখা যায় কিনা, না আরো দেখা যাচ্ছে না, এই ডিভি বাই ডিএক্স হলো তো, এর নিচে হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওয়াই ডিএক্স, ভি ইন্টু ওয়াই ডিএক্স মানে কি, আমরা এটা খাতায় যাই, এটা লেখা আছে ভি ইন্টু, তাহলে এটা হচ্ছে কি ছিল, ভি কে যদি আমরা ভি কে যদি কি ওয়াই ডিএক্স দিয়ে গুণ করি, ওয়াই ডিএক্স দিয়ে গুণ করি, দ্যাট শুড বি ইকুয়াল টু ডিআই। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা ডিআই বাই ডিএক্স, ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি, ডিআই বাই ডিএক্স ওদিকে চলে গেছে, তাহলে এটা হচ্ছে ভি ওয়াই ভি, এটা ওয়াই ভি, যেমন জেড আই ডিভি বাই ডিএক্স, এরকম ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ভি, ঠিক আছে না?
বুঝা গেছে? ওয়াইভি এই জিনিসটাই আমরা ছোট করে নিয়ে আসি। এটাকে ছোট করে এই যে দেখেন স্যার, তাহলে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ভি। আর আগে পেয়েছিলাম আমরা কি, আমরা ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জেড আই। এটাকে যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে ডি স্কোয়ার ভি বাই ডিএক্স স্কোয়ার জেড ডিআই বাই ডিএক্স। বুঝা গেছে? আগে ছিল ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জেড আই। এবার যদি সেকেন্ড ডেরিভেটিভ নিই তাহলে ডি স্কোয়ার ভি ডিএক্স স্কোয়ার আর জেড, আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কিন্তু এইটুকু আমরা দেখলাম ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি, এই যে উপরে আছে ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ভি। তাহলে এখানে ডিআই বাই ডিএক্স এর পরিবর্তে যদি আমরা ওয়াই কি ডি স্কয়ার ভি ইজ ইকুয়াল টু জেড ডিআই বাই ডিএক্স হলো, এখন ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা বসাই দিই ওয়াই ভি, তাহলে এটা হবে জেড জেড ওয়াই জেড ভি। ঠিক আছে? সিমিলারলি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে ডি স্কয়ার আই ডিএক্স স্কয়ার ওয়াই জেড আই, এটা এরকম হবে। এখন যদি আমরা এইটার যদি সলিউশন বের করতে চাই, কিসের সলিউশন? এই যে ভিড় আমরা এখানে ছেড়ে দেবো কিন্তু 1 মিনিটের ভিতরে। এটা সলিউশন। এই ইকুয়েশনটা সলিউশন করতে গেলে তোমরা তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন পড়ো তখন স্যারেরা এরকম একটা সলিউশন বলছিল, ভি ইজ ইকুয়াল টু এই যে a1 ইন্টু ই টু দি পাওয়ার জেড আর একটা কনস্ট্যান্ট a2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ax। ঠিক আছে? এইটাকে যদি ডিফারেন্স করি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে a1 থাকবে, এই ইকুয়েশনটা তো থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই ই টু দি পাওয়ার সরি এর স্কয়ার রুট ওয়াই জেড হবে, এখানেও হবে একটা, এখানে একটা হবে, কমন নিলাম, আর মাঝখানে এটা তাহলে মাইনাস সাইন হয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম হবে, এটাকে বোঝা যায় যে ভি ইজ ইকুয়াল টু এটা আছে, এটা ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স। এটা যদি ই টু দি পাওয়ার এ এক্স যদি করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা সামনে আসবে, আবার এই ই টু দি পাওয়ার এ এক্স ই থাকবে। এখানে এই জিনিস এক্স্যাক্টলি তাই হয়েছে। তাহলে a1 এর সাথে এইটা গুণ হয়েছে, আবার এই যে a2 এর সাথে এখানে মাইনাস এইটা গুণ হয়েছে, আমরা কমন নিয়েছি এইটা, সুতরাং মাইনাস সাইনটা এখানে থাকবে। ঠিক আছে? এইরকম এইটার কেন বলে আয়েরও এরকম একটা এক্সপ্রেশন, ওইখানে ভ্যালুটা যদি বসায় দিই আয়ের ভ্যালুটা হবে কি এরকম একটা এক্সপ্রেশন। এখানে দেখো এই যে ভির এক্সপ্রেশন যেটা পেলাম আর এখানে আয়ের যে এক্সপ্রেশন পেলাম, দুটাতেই এটা ডিফারেন্স যে কনস্ট্যান্ট, এটা আননোন ভ্যালু আছে a1 a2, এখানেও a1 a2 আছে, আমাদেরকে তাহলে a1 a2 এর ভ্যালু বের করতে হবে। নেক্সট ক্লাসে এটা আমরা বের করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই স্যারেরা আমাদের কয়জন আছে? 31 জন, কোনো ভুল নাই? ঠিক আছে, তাহলে আমি কি করি, স্টপ শেয়ার স্ক্রিন স্টপ করি। এই সেলিম আছো? সেলিমকে দেখা যায় আছে, খালেদ আছে, রোজিনা আছে, সাইফুল আছে, বাদবাকি খালেদ আছে, সবাই আছে, আসলাম আছে, রুহুল, ইমরান, এজাজ, শরীফ, আরো অনেকে আছে, আমি সবাইকে, নাইমুর রহমান আছে, আদিত্য আছে, রাব্বি আছে, আরজু নাই না? আছি স্যার। ও যাই, তুমি তো কথা বলো না, আমার কিছু নাই তাহলে। না স্যার আচ্ছা, আছি, ওই ডাকার পরে একটু আনমিউট করতে একটুখানি সময় লেগে যায়। আসসালামু আলাইকুম, তাহলে পরের ক্লাসে দেখা হবে। আর কিন্তু আমাদের যে হবে একটা কি নাম বলে, আমাদের যে ভাইবা হবে, ক্লাস টেস্টের ভাইবা কবে বলো তো আরজু? স্যার 8 তারিখ। আমাদের 8 তারিখ। 8 তারিখের আগে অবশ্য আমাদের ক্লাস হবে একটা আর দুইটা, তাহলে আমরা ওইখানে রিভিউ করব। কিন্তু স্যার সিলেবাসটা কি কোন পর্যন্ত হবে স্যার? পর্যন্ত হবে বলো, কে আছে আমাদের? কাজী রাব্বি বলো, নাইমুর রহমান বলো,
মেহেদি বলো, অদ্বিতীয় বলতে পারো। সব স্যার যতটুকু পড়াইছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই জ্ঞান আমলে নেক্সট উইকে এটা ডিসাইড করবো কতদূর পর্যন্ত হবে। ওকে স্যার। এন্ড করলাম, লিভ